আলাইকুম, স্বাগতম ঢাকা কলেজের এইচএসসি অনলাইন জিওগ্রাফি ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমাদের সাথে আমার বেশ কিছুদিন পরে আবার ক্লাস শুরু হচ্ছে। তো এর মধ্যে তোমরা ক্লাস করছো, তোমাদের থার্ড অধ্যায়টা শেষ হয়ে গেছে অলরেডি, এবং এর আগে আমি তোমাদের চতুর্থ অধ্যায় বায়ু দূষণের অধ্যায়টা আমরা নিয়েছি, তাই না? তো মোটামুটি আমাদের 4টা অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে, তাই না? তো আমি বিশ্বাস করি যে তোমরা ক্লাসগুলো একদম টাইমলি এবং রেগুলার দেখছো। আর যেখানে মানে অনেক কেউ আছে যারা দেখা যাচ্ছে যে একটু প্রবলেম হলে জানাচ্ছে, তো এটা তোমরা অবশ্যই ইনবক্সে মেসেজ করবা যে এই জায়গাটা প্রবলেম হচ্ছে, তাহলে পরবর্তীতে আমরা কোনো একটা ক্লাসে দেখা যায় যেগুলো রিপিট করতে পারি। আর তোমরা যদি রেসপন্স না করো, যেটা যেমন ক্লাসে লাইভ ক্লাসে যেটা হয়, মানে সরাসরি ক্লাসরুমে যেটা হয় শ্রেণীকক্ষে, সেটা কিন্তু তোমাদের প্রবলেমটা আমরা ধরতে পারি। এখন আমরা মানে পড়ায় যাচ্ছি, কিন্তু তোমরা যদি প্রবলেমটা না জানাও তাহলে তো আমরা বুঝতে পারবো না, তাই না? আমরা দেখা যাচ্ছে যে 4টা অধ্যায় অলরেডি শেষ হয়ে গেছে, তো সুতরাং এই এতগুলা পড়ায় কোথাও প্রবলেম আছে কি না সেটা তো আমাদের বুঝতে হবে। হ্যাঁ, তো যাই হোক, এখন আমি এতক্ষণে হয়তোবা তোমরা ক্লাসে জয়েন করে ফেলেছো সবাই নিশ্চয়ই। আর ক্লাসে প্রথম থেকে জয়েন করলে কথাগুলো বোঝা যায়। হ্যাঁ, তো আজকে আমরা ক্লাসে যেটা করব, আমরা ভূগোল প্রথম পত্রই যথারীতি ভূগোল প্রথম পত্রই নিব। প্রথম পত্রটা আমরা জানি কি আমাদের বিষয় কোডটা জানা জরুরি। দেখা যায় আমরা সাবজেক্ট পড়ি, কিন্তু আমরা আমাদের বিষয় কোড বা সাবজেক্টের নামও অনেক সময় বলতে পারি না, তাই না? তো আমাদের ভূগোল প্রথম পত্রের বিষয় কোডটা হচ্ছে 125। আর আজকে আমি একটা নতুন অধ্যায় শুরু করব, সেটা হচ্ছে পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়টার নাম কি? আমাদের বই সবাই খুলেছো নিশ্চয়, সামনে সবার বই আছে, আছে না? না থাকলে বই নিয়ে বসো, বই না নিয়ে বসলে পড়া বোঝা যাবে না। হ্যাঁ, তাহলে পঞ্চম অধ্যায়টার নাম হচ্ছে জলবায়ুর উপাদান ও নিয়ামক। হ্যাঁ, জলবায়ুর উপাদান ও নিয়ামক। এই অধ্যায়ে আজকে আমরা ছোট্ট একটা অংশ পড়ব, সেটা হচ্ছে আবহাওয়া ও জলবায়ু। এই দুইটা জিনিস আমরা আজকে খুব জানবো যে আবহাওয়া এবং জলবায়ুটা কি। তো তার আগে আমি তোমাদেরকে, তোমরা যদিও আমার যারা স্টুডেন্ট রেগুলার ক্লাস দেখো তারা জানো, আমার পরিচয় সম্পর্কে জানো, তারপরেও আজকে আবার আমি নতুন করে তোমাদের সাথে আমার পরিচয় দিচ্ছি। আমি নাসরিন আক্তার, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমরা ক্লাসে যা পড়ব সেটা হচ্ছে আবহাওয়া এবং জলবায়ু। এই দুইটা শব্দ অনেক ক্ষেত্রে অনেকে একই ধরে বা পার্থক্য করে না, কিন্তু আমরা জানবো যে আবহাওয়া এবং জলবায়ুটা কি এবং এর মধ্যে আসলে দুটার ধারণাটা কি হতে পারে বা কি পার্থক্য, সেটা আমরা জানবো। হ্যাঁ, আর সেই সাথে জানবো যে এই যে আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কে আমরা পড়বো, সেগুলোর উপাদানগুলো কি কি, আবহাওয়ার উপাদান কি আর জলবায়ুর উপাদান কি, এটা নিয়েও আমরা আলোচনা করব। এবং সবশেষে যেটা দেখব যে আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে কি ধরনের পার্থক্য রয়েছে সেটা নিয়েও আমরা দেখব। তাহলে প্রথমেই আমরা চলে আসি যে আবহাওয়া, যেটাকে ওয়েদার বলা হয়, এই আবহাওয়া বা ওয়েদারটা কি, কাকে বলে, আমরা যদি সংজ্ঞাগতভাবে জানতে চাই তাহলে এটা কি। সাধারণত আবহাওয়া বলতে কোনো একটা নির্দিষ্ট স্থানের স্বল্পকালীন সময়ে আবহাওয়ার বা বায়ুমণ্ডলের কতগুলো উপাদান আছে সেই উপাদানগুলোর গড় অবস্থাকে বোঝায়। কি বলেছি যে আবহাওয়া হচ্ছে কোনো নির্দিষ্ট স্থানের স্বল্পকালীন সময়ের বায়ুমণ্ডলের কতগুলো উপাদান রয়েছে সেই উপাদানগুলোর গড় অবস্থা হচ্ছে আবহাওয়া। আর এটা তার মানে হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট স্থানে কোনো নির্দিষ্ট সময়ের বায়ুর কি থাকে, তাপ, চাপ, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, এগুলো হচ্ছে উপাদান। এই উপাদানগুলোর একটা গড় অবস্থাকে বোঝানো হয়। আবহাওয়াতে একটা কথা মনে রাখতে হবে যে একটা নির্দিষ্ট স্থান হবে এবং সেই নির্দিষ্ট স্থানের কিন্তু একটা নির্দিষ্ট সময়ের হতে হবে। যেমন ধরো বলা যায়, যদি আমরা একটা উদাহরণ দিয়ে বলি, যেমন আজকে ঢাকা শহরের আবহাওয়া কি।
হ্যাঁ, এটা যদি বলি তাহলে একটা নির্দিষ্ট স্থান হচ্ছে ঢাকা শহর, সমগ্র বাংলাদেশের বা সমগ্র ওয়ার্ল্ডের প্রেক্ষাপটে নির্দিষ্ট স্থানটা হচ্ছে ঢাকা শহর। আর হচ্ছে নির্দিষ্ট সময় হচ্ছে আজকের দিন, আজকে হচ্ছে বুধবার, হ্যাঁ 27শে জানুয়ারি। তো আজকের দিনে জলবায়ু মানে আবহাওয়াটা কি, এটাই হচ্ছে কি একটা স্বল্প সময় স্বল্প একটা স্থানের কথা বলা হয়েছে। আর এই ক্ষেত্রে যে জিনিসগুলো বিবেচনায় আনা হয়েছে সেটা হচ্ছে যে কতগুলো উপাদান, সেগুলো হচ্ছে বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, এই যে এইটার যে একটা এভারেজ গড়, হ্যাঁ অবস্থা, সেটাকেই মূলত আবহাওয়া হিসাবে আমরা বলেছি, তাই না? আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আবহাওয়াটা কিন্তু মানে সব সময় পরিবর্তন হচ্ছে, রেগুলার পরিবর্তন হচ্ছে। কারণ বায়ুর যে তাপমাত্রা, বায়ুর যে চাপ, বায়ুর যে আর্দ্রতা এবং মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত, এই যে উপাদানগুলোর কথা বলেছি, এগুলো কিন্তু সবসময় একরূপ থাকে না। এটা কিন্তু প্রতিদিনই চেঞ্জ হয়, পরিবর্তন হয়। সেটা প্রতিদিন শুধু না, এটা প্রতি মিনিটে প্রতি ঘন্টায় এটা পরিবর্তন হচ্ছে। এর জন্য দেখা যায় যে প্রত্যেকটা দেশের বড় বড় অঞ্চল যেগুলা, অনেক বড় বড় যে দেশগুলা বা বড় বড় অঞ্চলগুলোতে কিন্তু এই মানে বা শহরগুলাতে দেখা যায় যে অথবা বন্দরগুলাতে এই যে বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, মেঘাচ্ছন্নতা, এই যে উপাদানগুলোর কথা বলেছি, এই উপাদানগুলো পরিমাপ করার জন্য কিছু অফিস আছে যেগুলো আবহাওয়া অফিস বলা হয়। এই অফিসগুলা বড় বড় শহর এবং বন্দরগুলোতে থাকে এবং দেশের বিভিন্ন স্থানের এই বা বিভিন্ন অংশের যে আবহাওয়া অফিস, সেখান থেকে দেশের একটা প্রধান আবহাওয়া অফিস থাকে। যেমন বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু অনেকগুলো আবহাওয়া অফিস রয়েছে এবং বাংলাদেশের সবচেয়ে মানে আঞ্চলিক জেলা বা সবচেয়ে মানে প্রধান যে আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র, সেটা তোমরা অনেকে হয়তো জানো, তাই না? কোথায় বলো তো? হ্যাঁ, গুড, আগারগাঁ, তাই না? আগারগাঁ বাংলাদেশের প্রধান আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র। এবং সেটা কি হয় যে বিভিন্ন জেলায় যে আবহাওয়া অফিসগুলো আছে সেখান থেকে এই জায়গাটায় মানে এই প্রধান পূর্বাভাস কেন্দ্রে কি হয়, সব সময় আবহাওয়ার অবস্থাগুলো বিভিন্ন জায়গায় মানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার কী অবস্থা আছে সেই অবস্থাগুলো সেই পূর্বাভাস কেন্দ্রে পাঠানো হয়। এবং ওইখান থেকে খুব সহজে আমরা কি করি, আমরা প্রতিদিনই অনেক মোবাইলে আমরা স্মার্টফোনগুলোতে কি দেখি কিন্তু, তাই না? যে প্রতিদিনের আবহাওয়ার পূর্বাভাসগুলো, ফোরকাস্টটা দেখা যায়, আগামীকালের ফোরকাস্ট আমরা পেয়ে যাই। আর সেখানে পাই। তাছাড়া টেলিভিশন, বেতার, এছাড়া আছে বিভিন্ন পত্রিকাগুলোতেও কিন্তু চলে আসে। তো এটা একটা বিভিন্ন তোমার নেটওয়ার্ক, হ্যাঁ মানে বিভিন্ন জেলা থেকে আসবে মানে আবহাওয়ার বিভিন্ন তথ্যগুলা প্রধান অফিসে, এবং ওখান থেকে সেটা সমগ্র বাংলাদেশের সাধারণ মানুষের কাছে ওয়ার্ল্ড ওয়াইড এটা চলে যাবে। আমরা এখন স্ক্রিনে একটা মানে বাংলাদেশের একটা মানচিত্র দেখতে পাচ্ছি। সেখানে কি দেখছি, সেখানে কতগুলো কালো কালো স্পট দেওয়া, সেগুলো কি, সেগুলো দেখানো হয়েছে যে বাংলাদেশের আবহাওয়া অফিসগুলার অবস্থান, মানে বিভিন্ন বড় বড় শহরগুলোতে অথবা গুরুত্বপূর্ণ জেলাগুলোতে এই আবহাওয়ার অফিসগুলো বা স্টেশনগুলো দেখানো হয়েছে। তোমাদের অনেকেই আছো বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে আছো, তাই না? সিলেটে আছো, দিনাজপুরে আছো, হ্যাঁ খুলনা, বিভিন্ন জেলায়, তাই না? তোমরা আবহাওয়া অফিস দেখেছো না? যার জেলায়, যাদের জেলাগুলোতে আবহাওয়া অফিস আছে, গেছো ওইখানে? দেখা যায় যে শহরের একটা সাইডে একটু ঘাস হলা, হ্যাঁ জঙ্গলের মধ্যে আবহাওয়া অফিসটা থাকে, তাই না? ওইখান থেকে প্রতিদিনই কিন্তু ওই অঞ্চলের বা আশেপাশের অঞ্চলগুলার তথ্যগুলা কিন্তু বাংলাদেশের প্রধান আবহাওয়া অফিস কেন্দ্রে চলে আসে, ঢাকায় চলে আসে। তো আমরা যদি দেখি সমগ্র বাংলাদেশে প্রায় 43টি আবহাওয়া স্টেশন আছে। আমরা একটু যদি দেখি, এটা তোমাদের আসলে বোঝানোর জন্য, কারণ দেখা যায় যে আমরা অনেক সময় আবহাওয়ার বিভিন্ন রকম রিপোর্টগুলা বা আমরা একটা ছোট স্টাডি ট্যুরের মতো আবহাওয়া অফিসে নিয়ে যে দেখায় কীভাবে আবহাওয়ার মানচিত্রগুলো রিডিং করা হয়। যদিও এখন করোনাকালীন এগুলো পসিবল না, তারপরেও এগুলো মানে একটু প্র্যাকটিক্যাল নলেজ থাকার জন্যই। তো যাই হোক, আমি তোমাদেরকে তো আর ওইভাবে প্র্যাকটিক্যালি দেখানোর সুযোগ হচ্ছে না, তাই আমরা একটু জেনে যাই। তো আবহাওয়ার স্টেশন ঢাকার মধ্যে বা ঢাকা বিভাগের মধ্যে যেখানে আছে, যেমন টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ এবং হচ্ছে কিশোরগঞ্জে। ময়মনসিংহ বিভাগে আছে, ময়মনসিংহ আছে এবং নেত্রকোনাতে আছে। চট্টগ্রাম বিভাগে যদি দেখি, সেখানে সন্দ্বীপ, সীতাকুণ্ড, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, মাইজদিকোট, তারপর হচ্ছে ফেনী, হাতিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফে।
আরও আছে সিলেট বিভাগে যদি দেখি, সিলেট এবং শ্রীমঙ্গল। রাজশাহী বিভাগের মধ্যে আছে রাজশাহী, ঈশ্বরদী, বগুড়া, তারপরে হচ্ছে বদলগাছি এবং তারাশে। আর রংপুর বিভাগের ভিতরে রয়েছে রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, তেঁতুলিয়া, ডিমলা, রাজারহাট এই অঞ্চলগুলোতে। আর খুলনা বিভাগে আছে খুলনা, মোংলা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা এবং কুমারখালীতে। বরিশাল বিভাগে আছে বরিশাল, পটুয়াখালী, খেপুপাড়া এবং হচ্ছে ভোলা। এগুলো হচ্ছে বিভিন্ন জেলার মানে জেলার যে আবহাওয়া অফিস বা আবহাওয়া কেন্দ্রগুলো সেইগুলা। আর যদি আঞ্চলিক স্টেশনের কথা বলে থাকি, আঞ্চলিক স্টেশন হচ্ছে দুটা আছে, একটা হচ্ছে ঢাকায় আর একটা হচ্ছে চট্টগ্রামে। হ্যাঁ, এগুলো হচ্ছে বড় কেন্দ্রগুলো, যেখানে প্রতিদিনই আমাদের আজকের মানে ডেইলি যে গড় অবস্থাটা, বিভিন্ন আবহাওয়ার উপাদানের যে গড় অবস্থাগুলো এই আঞ্চলিক অফিসগুলোতে এগুলো থাকে, বা জেলার অফিসগুলোতে, মেট্রোলজিক্যাল অফিসগুলোতে থাকে রিপোর্ট, মানে কাউন্ট করা হয়, সেটা আবার এই আঞ্চলিক অফিসগুলোতে দিয়ে দেওয়া হয় এবং এটা সবসময় সংরক্ষণ করা হয়। তো এখানে দেখো তোমরা স্ক্রিনে কিছু ওয়েদার সাইন সিম্বল আছে, যেগুলো দেখা যায় যে যখন তোমরা অনেক সময় বিভিন্ন ধরনের নিউজগুলো দেখো, তাই না? যেমন ধরো বিবিসি, সিএনএন, হ্যাঁ, আল জাজিরা, এখানে যখন ওয়েদার ফরকাস্ট বা ওয়েদারের নিউজগুলো পড়ানো হয়, তখন দেখবা যে ম্যাপগুলোতে তখন এই সব সিম্বলগুলো দেওয়া হয়, বা যে কোনো পত্রিকাগুলোতেও কিন্তু এরকম করে সিম্বল দেওয়া হয়। সিম্বলগুলো দিয়েই বোঝা যায় যে আসলে কি বোঝানো হচ্ছে। তো আমরা যদি এখানে দুই একটা সিম্বল জাস্ট জিওগ্রাফির অ্যাজ এ জিওগ্রাফার হিসাবে বা জিওগ্রাফির স্টুডেন্ট হিসাবে তোমাদের এতটুকু একটু জানার জন্যই, সেটা হচ্ছে যেমন ধরো একটা সূর্য, প্রথম চিত্রটা যদি আমরা দেখি, একটা সূর্য একেবারেই মানে জ্বলজ্বল করছে। এই সাইনটা দেখলে আমরা কি বুঝবো? এটা দেখলে আমরা বুঝবো যে আজকে আকাশটা পরিষ্কার, সানি, রৌদ্রকর, উজ্জ্বল। হ্যাঁ, যেমন আজকের ওয়েদার ঢাকা শহরে, আমি অন্য জেলায় জানি না, তবে আমাদের আজকে ঢাকায় এই সানি মানে এই সূর্য একেবারে রৌদ্রকর একটা ওয়েদার। সকালের দিকে যদি একটু কুয়াশা ছিল, কিন্তু যতই বেলা বাড়তে থাকলো ততই কিন্তু ওয়েদারটা সানি হয়ে গেল। তারপরে দেখো যে পরের সাইনটায় দেখো একটু সূর্য উঁকি মারছে, কিছু মেঘ আছে। হ্যাঁ, তার মানে বোঝা যাচ্ছে যে একটু আকাশটা একটু ক্লাউডি, মানে মেঘাচ্ছন্ন, কিছুটা মেঘ আছে কিন্তু সূর্যও আছে। আমরা এরকম আকাশও তো দেখি, তাই না? মাঝে মাঝে খেয়াল করি, দেখি, তাই না? পরের চিত্রটা দেখো যে পুরো আকাশটা মেঘে ছেয়ে আছে একদম, তার মানে হচ্ছে সমস্ত আকাশটা মেঘাচ্ছন্ন, মানে আকাশটা মেঘে আচ্ছন্ন হয়ে আছে। তারপরে চিত্র দেখো একটা এরকম জেডের মতো একটা চিহ্ন দেওয়া আছে মেঘের সাথে। এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? এটা দিয়ে বোঝানো হচ্ছে যে আকাশ মেঘাচ্ছন্ন, তবে বজ্রপাত হচ্ছে। হ্যাঁ, থান্ডার স্টর্ম যেটাকে বলা হচ্ছে। আর আরেকটা দেখো যে একটু মেঘ, কিন্তু দুই পাশে সূর্যের একটা দেখা যাচ্ছে। এতে বোঝা যায় যে কিছুটা মেঘ আছে, তবে ওয়েদারটা যে অনেক সানি থাকবে, মানে মেঘ বৃষ্টি হবে না, সেটাই বোঝানো গেছে। এর পরের চিত্র দেখো যে মেঘটা একটু হেজি হয়ে আছে, মানে একটু ঝাপসা, তার মানে হচ্ছে ফগি। হ্যাঁ, এই শীতকালে যেরকম হয় সকালবেলাটা একটু ফগি মানে ওয়েদার থাকে, এরকম আর কি একটা সিম্বল এটা। এইসব সিম্বলগুলোই মেনলি সবসময় ব্যবহার করা হয়। আরেকটা দেখো একটু মেঘের নিচ থেকে একটু বৃষ্টি হচ্ছে, পরের চিত্রটা যদি দেখি হালকা হালকা বৃষ্টি, তার মানে হচ্ছে এটা ইলশেগুড়ি বৃষ্টি, মেঘ হবে তবে বৃষ্টিটা হালকা বৃষ্টি হবে। আর পরের চিত্রে বৃষ্টির যে রেখাগুলো, এগুলো কিন্তু একটু ঘন ঘন, তার মানে হচ্ছে যে এখানে অনেক বেশি বৃষ্টি হবে। মানে আগে যেমন ইলশিগুড়ে বৃষ্টি ছিল, এখানে অনেক মানে প্রবল বৃষ্টি হতে পারে। আর পরের যে চিত্রটা দেখো একটু সূর্য আছে, মেঘ আছে, বৃষ্টি আছে, অর্থাৎ হচ্ছে রোদও উঠবে, আবার রোদের সাথে সাথে বৃষ্টি থাকে। আমাদের দেশে দেখবা যে একসময় আমরা যখন ছোট ছিলাম, তখন কিছু কথা প্রবাদ ছিল, মানে লোককথা ছিল যে এই রোদ আর বৃষ্টি হলে খ্যাকশিয়ালের বিয়ে। আমি জানি না তোমরা এখন এগুলো বলো কি না, আমরা কিন্তু ছোটোবেলায় এই কথাগুলো বলতাম, রোদের সাথে সাথে বৃষ্টি হলে বলতাম খ্যাকশিয়ালের বিয়ে। তো ওরকম যে ওয়েদারটা, সেটার কথাই আসলে এই সিম্বলটা দিয়ে বোঝানো হয়েছে। তারপরে চিত্রটা একটা মানে স্নো হবে, মানে তুষারপাত হবে, যেটা বাংলাদেশে আমরা সাধারণত দেখি না, তাই না? যেগুলো উত্তর গোলার্ধের একেবারেই উপরের দিকের দেশগুলোতে সাধারণত এটা দেখা যায়। এর পরের চিত্র দেখো যে একটা চাঁদের চিহ্ন, কিছু মেঘ।
হ্যাঁ, তার মানে চাঁদ দেওয়া মানেই হচ্ছে এখন আর দিনের বেলা নেই, এখন হচ্ছে রাতের বেলা, তাই না? রাতের ওয়েদারের কথা বলা হয়েছে, যে চাঁদ দেখেই বুঝতে পারছি এখন রাতের বেলার যে ফোরকাস্টের কথা বলা হয়েছে, যে রাত কিন্তু আকাশে মেঘ আছে, কিছু মেঘ আছে, পার্শিয়ালি কিছু মেঘ, কিছু অংশে মেঘাচ্ছন্ন। তারপরে দেখো যে মানে আবার বৃষ্টি, মানে চাঁদও আছে, মেঘও আছে, বৃষ্টিও চলছে, তার মানে রাতের বেলা বৃষ্টি হতে পারে। আর একেবারে যেটা আমরা যদি দেখি শুধু চাঁদ, মানে কতগুলো তারা চারিপাশে, তার মানে একেবারে লাস্টের যে চিত্রটা, এটা যদি দেখো, এটা দিয়ে বোঝানো হচ্ছে যে একটা সুন্দর নির্মল আকাশ রাতের বেলা, যেখানে তারা এবং চাঁদ সবই দেখা যাচ্ছে, একদম ক্লিয়ার একটা আকাশের কথা বলা হয়েছে। তো এই সিম্বলগুলো দেখলে আমাদের আর ডিটেলস বলা লাগে না বা জানা লাগে না, যে এটা দিয়ে বুঝতে পারবো যে আগামীকাল রাতের বেলা বৃষ্টি হবে না, দিনের বেলা বৃষ্টি হবে, অথবা রৌদ্রকর উজ্জ্বল থাকতে পারে, এই ধরনেরগুলো আমরা একটু ধারণা নিলাম। হ্যাঁ, আমরা তারপরে এই যে আরেকটা কিছু সিম্বল, যেটা এগুলো মূলত বায়ু প্রবাহের সিম্বলগুলো দেখানো হয়, বিভিন্ন গতিতে কতগুলো ফেদার থাকে, মানে ফেদার মানে যে দাগগুলো, এগুলো বোঝানো হয় এই সিম্বলগুলো দিয়ে। আচ্ছা, এখানেও আরও কিছু সিম্বল আছে, কিছু অংশ, টোটাল কত অংশ কাভার্ড আছে মেঘে, কত অংশ নাই, এই গোল গোল চিহ্নগুলো দেখে, কালো অংশগুলো দেখে বোঝা যায় যে কত অংশ কালো, কত অংশ কালো না। হ্যাঁ, তো এরকম এতক্ষণ আমরা যেটা জানলাম সেটা হচ্ছে আবহাওয়া সম্পর্কে জানলাম, তাই না? আবহাওয়া সম্পর্কে কি জানলাম? যে একটা নির্দিষ্ট স্থানে স্বল্পকালীন সময়ে যে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানগুলো আছে, সেই উপাদানগুলোর গড় অবস্থাটা হচ্ছে আবহাওয়া। এখন আমরা জানবো যে জলবায়ু তাহলে কাকে বলে, মানে জলবায়ুটা কি? জলবায়ুটা হচ্ছে পরিবর্তনশীল আবহাওয়ার উপর নির্ভরশীল কোনো স্থানের বায়ুর চাপ, বায়ুর তাপ, তারপরে বায়ু প্রবাহ, আর্দ্রতা, এই যে উপাদানগুলো যেগুলো আমরা আবহাওয়ার ক্ষেত্রে বলেছি, এই সব উপাদানগুলোর 25 থেকে 30 বছর, কত বললাম, 25 থেকে 30 বছরের গড় অবস্থাকে সেই স্থানের জলবায়ু বলা হয়। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট স্থানের 25 থেকে 30 বছরের যে আবহাওয়ার উপাদানগুলো, এগুলোর গড় অবস্থাকে বলা হচ্ছে জলবায়ু। এটা হলো সোজা কথা, সোজা কথায় এটা বলা হয়। এখানে একটা বিষয় তোমাদের কনফিউশন হবে যখন তোমরা জলবায়ু পড়তে যাবা। অনেকে অনেকগুলো বই ফলো করো, এক এক রাইটারের বই এক এক জায়গায় ফলো করো, সেখানে দেখা যায় যে কোনো কোনো রাইটার লিখেছেন 25 থেকে 30, কেউ কেউ লিখেছেন 30 থেকে 35, কেউ লিখেছেন 35 থেকে 30, কেউ বা লিখেছেন 30 থেকে 40 বছরের গড় অবস্থা। এখন তোমরা হয়তো বলতে পারো যে এই মানে আসলে কোনটা ধরবো, মানে 30 থেকে 40 না 25 থেকে 30, এই ধরনের একটা কনফিউশন তৈরি হয়, হ্যাঁ, স্বাভাবিকভাবে। তবে এইখানে একটা কথা বলে রাখি যে কোনোটাই ভুল না, তবে মানে কোনোটাই ভুল না, বিভিন্ন রকম স্ট্যাটিস্টিক্যাল কার্যক্রমের জন্য এই সময়কালটা ধরা হয়, পরিসংখ্যানিক বিভিন্ন ধরনের তথ্যগুলো কোনটা কোন কাজে ব্যবহার করছে, এই কারণে হয়তো এটা করা হয়। তবে এই ক্ষেত্রে একটা কথা আছে যে একটা আদর্শ সময়, জলবায়ুর পরিমাপের ক্ষেত্রে আদর্শ সময়টা হচ্ছে 30 বছর। 30 বছরটা হচ্ছে কাউন্টিংয়ের ক্ষেত্রে আদর্শ সময়, এবং এটা বিশ্ব আবহাওয়া সংস্থা, যেটা ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, এই মানে 30 বছর সময়টাকে আদর্শ হিসাবে তারা বিবেচনা করেন। যেহেতু ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন 30 বছরটাকে আদর্শ হিসাবে ধরেছেন, সুতরাং এটাকেই আমরা জলবায়ুর ক্ষেত্রে বিবেচনা করব। তো এগুলো তো আমরা জানলাম। এখন আমরা কিছু সংজ্ঞা শুনবো, যেগুলো হচ্ছে জলবায়ু সম্পর্কে বিভিন্ন অর্গানাইজেশন, বড় বড় জলবায়ুবিদরা সংজ্ঞা দিয়েছেন, মানে কি বলেছেন জলবায়ু সম্পর্কে। প্রথমে আসি আইপিসিসি, ইন্টার গভর্নেন্স প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জ, মানে আন্তঃরাষ্ট্রীয় জলবায়ু পরিবর্তন সংস্থা। তারা জলবায়ু সম্পর্কে একটা সংজ্ঞা দিয়েছেন, সেটা বলেছেন যে একটা দীর্ঘ সময়, সেটা মাসাধিক থেকে হাজার অথবা লক্ষ বছর সময়কালের প্রেক্ষিতে আবহাওয়া সংশ্লিষ্ট উপাদানগুলোর গড় এবং চলকের পরিসংখ্যানিক বর্ণনাই হচ্ছে জলবায়ু। আর ব্যাপক যদি দৃষ্টিকোণ থেকে আমরা দেখি, তাহলে জলবায়ু হচ্ছে এমন একটা ব্যবস্থা যাতে জলবায়ু পদ্ধতির পরিসংখ্যানিক বর্ণনা অন্তর্ভুক্ত থাকে। এটা দিয়েছে আইপিসিসি।
এবার আমরা যাব হচ্ছে ট্রি ওয়ার্থার। ইনি একজন বিশিষ্ট জলবায়ুবিদ। তিনি বলেছেন কি জলবায়ু কোনো নির্দিষ্ট এলাকার উপর দীর্ঘ সময়কালের দৈনন্দিন আবহাওয়ার অবস্থা এবং বায়ুমণ্ডলীয় উপাদানসমূহের প্রতিনিধিত্ব করে। জে.এফ. টেইলর তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে জলবায়ু হচ্ছে আবহাওয়ার একাঙ্গী ভবন এবং আবহাওয়া হচ্ছে জলবায়ুর পার্থক্যীকরণ। আচ্ছা, এগুলো হচ্ছে আমরা সংজ্ঞা, অনেক সময় কিছু কিছু কোশ্চেনে মানে আসে, তোমরা সংজ্ঞা আকারে যদি পড়তে চাও তখন এইরকম 2-4 জনের বা ভালো কিছু অর্গানাইজেশনের যেগুলো মেট্রোলজির সাথে যায় এরকম সংজ্ঞাগুলো বলবে। এরকম অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রাইটারের যে একটা কমেন্টস থাকে বাংলাদেশের রাইটারদের, যারা আসলে মানে বই লেখেন বা জলবায়ুবিদ না, তাদের সংজ্ঞাগুলো তোমরা কখনোই মানে দিবা না। তো তাহলে আমরা যদি এখন আবহাওয়া এবং জলবায়ু দুইটা সংজ্ঞায় আমরা জেনেছি, তাই না? আমরা কি জেনেছি যে আবহাওয়া জেনেছি একটা নির্দিষ্ট সময়ে একটা স্বল্পকালীন ওই অঞ্চলের একটা স্বল্পকালীন সময়ের বায়ুমণ্ডলের উপাদানগুলোর গড় অবস্থা হচ্ছে আবহাওয়া। আর জলবায়ু কি জেনেছি? জলবায়ু জেনেছি যে একটা নির্দিষ্ট স্থানের 25 থেকে 30 বছরের আবহাওয়ার গড় অবস্থাটাকে বলা হচ্ছে জলবায়ু। তাহলে আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে মেন পার্থক্য কি? মেন পার্থক্যটাই হচ্ছে সময়ের, তাই না? যে আবহাওয়াটা হচ্ছে একটা স্বল্পকালীন সময়, সেই স্বল্পকালীন সময়টা কতদিন হতে পারে? সেটা কয়েক ঘন্টা থেকে বা 1 ঘন্টা থেকে 1 সপ্তাহ পর্যন্ত সর্বোচ্চ হতে পারে। আর জলবায়ুটা তো আমরা বলেছি একটা ডিউরেশন, মানে 25 থেকে 30 বছরের প্রত্যেক দিনের আবহাওয়ার এভারেজটা হচ্ছে এভারেজটা করার পরে 25 বছর থেকে 30 বছর এভারেজ করার পরে যেই মানে কনক্লুশনটা আসে সেটাই হচ্ছে জলবায়ু, তাই না? তাহলে এটা একটা সময়ের মধ্যে পার্থক্যটা মেনলি। এখন আমরা একটু পূর্বাভাস দেখব যে আবহাওয়া এবং জলবায়ু মানে কী ধরনের পূর্বাভাসটা দেওয়া হয়। আবহাওয়ার পূর্বাভাসের ক্ষেত্রে সাধারণত যে বিষয়গুলোর উত্তর দেওয়া হয় সেটা হচ্ছে যে কেমন, যেমন ধরো আগামীকাল তাপমাত্রা কেমন হবে, বৃষ্টি হবে কিনা, বা বৃষ্টি হলে কেমন বৃষ্টি হবে, বজ্রপাত হবে কিনা বৃষ্টির সাথে, এই ধরনের পূর্বাভাসগুলো সাধারণত বলা হয়, দেখা হয়, হ্যাঁ, জানা হয়। আর এগুলো সাধারণত কিসের উপর নির্ভর করে? এগুলো কিছু সূচক আছে যেগুলো দ্বারা একটা মডেল দাঁড় করায় এবং সেই মডেলের উপর ভিত্তি করে কিন্তু এই ধরনের পূর্বাভাসগুলো দেওয়া হয়। তবে পূর্বাভাসের ক্ষেত্রে শুধু মডেল নয়, একজন পূর্বাভাসের দক্ষতার উপরেও নির্ভর করে। যেমন ধরো আমরা যারা বাংলাদেশে বসবাস করি তারা কিন্তু মোটামুটি জলবায়ু বা মানে আবহাওয়া সম্পর্কে কিছু পূর্বাভাস দিতে পারে। আমাদের একেবারে কৃষক, মানে অনেক কৃষক আছে যারা শিক্ষিত না, অশিক্ষিত কৃষক, তারাও কিন্তু এক একজন জলবায়ুবিদ বা আবহাওয়াবিদ। কারণ তারা যদি আবহাওয়া সম্পর্কে, বাংলাদেশের আবহাওয়া সম্পর্কে বেসিক যে নলেজটা যদি না থাকতো তারা কিন্তু কৃষিকাজ করতে পারতো না। আমাদের চাইতে, আমরা যারা শহরে থেকে আবহাওয়ার কথা বলি, আমাদের চাইতে একজন কৃষক ভালো বলতে পারে কবে বন্যা হবে, কখন হবে, মানে বিভিন্ন রকম যে জলবায়ুগত কৃষির সাথে রিলেটেড এই বিষয়গুলো ওনারা খুব ভালো বুঝতে পারেন। তো এটা নির্ভর করে একটা মানে পূর্বাভাসের দক্ষতার উপর। তুমি যদি এখন ধরো শীতকালে একটা জায়গায় ট্যুরে যাচ্ছ, হ্যাঁ, আমরা সাধারণত শীতে কি ঘুরতে যাই না, অনেক বেশি, অনেক বেড়াতে যাই। এখন তুমি শীতের দিনে তোমার ট্যুরের ব্যাগে তুমি ছাতা, রেইনকোট, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো তুমি ব্যাগে ভরলা, কিন্তু শীতের দিনে তুমি শীতের কাপড়, সোয়েটার, কম্বল এগুলো নিলে না। তাহলে তুমি একজন দক্ষ নিশ্চয় ফোরকাস্টার না, কারণ শীতের দিনে বৃষ্টির সম্ভাবনাটা খুব কম, তাই না? আমরা এটা বুঝতে পারি। তো আবার বর্ষাকালে আমার যখন এপ্রিল মে মাসে তুমি দেখা যায় অনেকে খেতে মানে দিনের বেলা প্রচণ্ড গরম থাকে, তাই না? আমরা দেখা যায় কোনো কাজে বের হয়ে গেলাম, কিন্তু বিকালে ভিজে চুপচুপ হয়ে বাসায় ফিরি। তার কারণ হচ্ছে যে আমরা তো সকালে খুব মানে রোদ দেখে গেলাম, তো বৃষ্টি আমরা তো বুঝতেই পারি না বৃষ্টি হবে, তাই না? আমরা অনেক সময় বলি না বৃষ্টি হবে, আমরা কি জানি নাকি, এর জন্যই তো ভিজে গেলাম। আসলে ওই সময়টা এপ্রিল মে মাসের দিকে, এই সময়টা হচ্ছে কালবৈশাখীর সিজন। এই সময় কি হয়, সারাদিন প্রচণ্ড রোদ থাকবে, কিন্তু বিকেলের দিকে মুষলধারে অন্ধকার হয়ে ঝড় বৃষ্টি হতেই পারে। সুতরাং
ওই যে সিজনটা চেঞ্জ হবে তোমার সাথে কিন্তু যে বৃষ্টির থেকে রক্ষা পাওয়ার যে ইনস্ট্রুমেন্টগুলো এগুলোর সাথে রাখতেই হবে। আবার বর্ষাকালে এই মেঘ এই বৃষ্টি, এখন রোদ, তুমি ঘর থেকে সিঁড়ি দিয়ে বের হতে হতেই দেখবে বৃষ্টি পড়ছে। তো এই বিষয়গুলো মানে যদি আমরা না জানি তাহলে কিন্তু ফোরকাস্টে করা যায় না। তো এইগুলো হচ্ছে এটা দক্ষতা, এই দক্ষতার উপরেও কিন্তু ফোরকাস্ট নির্ভর করে। তা মানে সাধারণত আবহাওয়ার পূর্বাভাসের যথার্থতা নির্ভর করে মডেল এবং পূর্বাভাসীদের দক্ষতার উপর। স্বল্পমেয়াদী আবহাওয়ার পূর্বাভাস 1 সপ্তাহ পর্যন্ত সঠিক হয়, আর দীর্ঘমেয়াদী অর্থাৎ মানে মৌসুমি যে পূর্বাভাস এটা 1 থেকে 6 মাসের ব্যবধানে আবহাওয়া কেমন হবে তা পূর্বাভাস দেওয়ার জন্য এল নিনো বা লা নিনো মতো বড় আকারের যে জলবায়ু সংকেত এবং বৃষ্টিপাত এবং তাপমাত্রার এই সকল মানে ফেনোমেনাগুলো, এই সকল প্রপঞ্চগুলোর পরিসংখ্যানগত সম্পর্কগুলো নলেজে আনতে হয়। জলবায়ু পূর্বাভাস অনেক দীর্ঘমেয়াদী একটা লজিকের আশ্রয় নিতে হয়। এই ভবিষ্যৎবাণীগুলো এখন থেকে 50 থেকে 100 বছর পরে পৃথিবী কতটা উষ্ণ হবে বা কী ধরনের চেঞ্জ হবে, জলবায়ু কেমন ধরনের পরিবর্তন হতে পারে, কি পরিমাণ বৃষ্টি হতে পারে এই সিজনে বা পরবর্তী অন্য সিজনে, বা সমুদ্র পৃষ্ঠের উচ্চতা কতটুকু বাড়বে তাপমাত্রা বৃদ্ধির কারণে, এই ধরনের পূর্বাভাসের ক্ষেত্রে বিশ্বব্যাপী জলবায়ু মডেল ব্যবহার করে করা হয়। তো মোটামুটি এইভাবেই জলবায়ু এবং আবহাওয়ার যে পূর্বাভাসগুলো এগুলো দেওয়া হয়ে থাকে। আমরা এই যে এখানে কিছুক্ষণ আগেই পূর্বাভাসের বিভিন্ন রকম সাইনগুলো দেখেছি, সিম্বলগুলো দেখেছি, তোমরা স্ক্রিনে এখনও দেখছো কতগুলো সাইন সিম্বল বিভিন্নভাবে ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা চলে আসব আমাদের আজকের পাঠের আরেকটা অংশ, আবহাওয়া এবং জলবায়ুর উপাদান। আবহাওয়া এবং জলবায়ুর উপাদানের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আবহাওয়া উপাদান যা, জলবায়ুর উপাদানও কিন্তু তাই। তাই আমরা যে কোনো একটার উপাদানগুলো পড়লেই আমরা আবহাওয়া এবং জলবায়ুর উপাদান সম্পর্কে জানতে পারবো। আবহাওয়ার জলবায়ুর উপাদান কি? তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, এগুলো হচ্ছে আবহাওয়া এবং জলবায়ুর উপাদান। এই উপাদানগুলো সম্পর্কে আমরা একটু ডিটেলস আলোচনা করি, সেগুলো দেখি যে কি কি উপাদানগুলো কীভাবে কাজ করে। তো প্রথমেই আসি বায়ুর তাপমাত্রা। এটা একটা উপাদান আবহাওয়া এবং জলবায়ু। বায়ুর তাপমাত্রাটা কি? বায়ুর তাপমাত্রা মানে হচ্ছে বায়ুর উষ্ণতম এবং শীতলতম অবস্থাটাকে বোঝানো হয়, অর্থাৎ বায়ুটা এখন উষ্ণ না শীতল। এই যে এখন জানুয়ারি মাসে বায়ুটা কি উষ্ণ না শীতল? হ্যাঁ, শীতল। এখন বায়ুটা হচ্ছে শীতল। আর এই যে বায়ুর যে উষ্ণতম এবং শীতলতম অবস্থা, এটা নির্ভর করে কিসের উপরে? এটা নির্ভর করে সূর্যের উপরে, কারণ সূর্য থেকে মানে প্রাপ্ত তাপের উপরেই নির্ভর করে বায়ুটা কতটুকু উত্তপ্ত হবে আর কতটুকু শীতল থাকবে। আর এই যে তাপটা সূর্য থেকে গ্রহণ করে, এটা আবার দুইটা পদ্ধতিতে গ্রহণ করে। একটা হচ্ছে সূর্যরশ্মি বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যখন পৃথিবীর পৃষ্ঠে আসবার সময় বায়ুমণ্ডলের ধূলিকণা এবং জলীয় বাষ্প সরাসরি তাপ গ্রহণ করে উত্তপ্ত হয়, অর্থাৎ এই অবস্থাকে বলা হয় বায়ুর প্রত্যক্ষ তাপগ্রহণ। আর ভূপৃষ্ঠ সূর্য হতে তাপ গ্রহণ করে তা আবার পরবর্তীতে কি করে? বাতাসে ছেড়ে দেয়, বায়ুতে ছেড়ে দেয়, ফলে বায়ু উত্তপ্ত হয়। অর্থাৎ এইভাবে যে বায়ুর তাপ গ্রহণ করা হয় এটাকে বলা হয় কি? বায়ুর পরোক্ষ তাপ গ্রহণ। তাহলে এই তাপগ্রহণগুলো পরোক্ষ এবং প্রত্যক্ষ, এই যে দুইটা প্রক্রিয়ার কথা বলেছি, এই দুইটা প্রক্রিয়ায় যে বায়ুর তাপ গ্রহণ করা হয় এটা করে 4টা প্রক্রিয়ার মাধ্যমে। সেটা হচ্ছে কি? পরিবহন, পরিচলন, বিকিরণ ও তাপশোধন প্রক্রিয়া। এই 4টি প্রক্রিয়ার মাধ্যমে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। পৃথিবীর পৃষ্ঠে তাপমাত্রার বিভিন্নতার জন্য যেটা হয় যে পৃথিবীর বিভিন্ন অংশে কিন্তু জলবায়ুর পার্থক্য লক্ষ্য করা যায়। মানে তাপের কারণে দেখা যায় যে কোনো অংশ বা গোলার্ধ উষ্ণ, আবার কোনোটা হচ্ছে শীতল অবস্থা। যেখানে তাপমাত্রা অনেক বেশি, স্বাভাবিকভাবে সেই জায়গাটা কি হবে? উষ্ণ হবে, তাই না? আর যেখানে তাপমাত্রা মধ্যম সেখানে নাতিশীতোষ্ণ জলবায়ুটা দেখা যাবে। আর যেখানে একেবারেই তাপমাত্রা নেই, মানে প্রচণ্ড ঠান্ডা পড়ে, যেমন একেবারে নর্থ পোল বা সাউথ পোল, এইগুলো হচ্ছে মেরু অঞ্চল। সেখানে আসলে সূর্যরশ্মি একেবারেই তীর্যকভাবে পড়ে বা সামান্য আলোর মতো করে পড়ে, যার কারণে বায়ুমণ্ডল উত্তপ্ত হতে পারে না। তো এইভাবেই হচ্ছে এইভাবে বায়ু উত্তপ্ত হয় সূর্য দ্বারা। এরপরে আসি বায়ুচাপ। এটা হচ্ছে আরেকটা উপাদান।
বায়ু ভূপৃষ্ঠের সকল পদার্থের উপর কি করে, আশেপাশে উপরে নিচে সব দিক থেকে চাপ দিয়ে থাকে। যেহেতু বায়ুর একটা ওজন আছে, আমরা যদিও বায়ুকে স্পর্শ করতে পারি না, মানে দেখতে পারি না, কিন্তু অনুভব করতে পারি, তাই না? যখন বায়ু কোনো দিক থেকে আসলে আমরা সেটাকে ফিল করতে পারি। বায়ুর এই যে মানে একটা ওজন আছে, যে এটাকেই বলা হচ্ছে বায়ুর চাপ। বায়ুর চাপ পরিমাপের যে একক সেটাকে বলা হয় মিলিবার। সমুদ্র সমতলে ৪৫ ডিগ্রি অক্ষাংশে বায়ুর চাপের গড় পরিমাণ হচ্ছে কত, ১০১৩.২৫ মিলিবার। ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠবো, যত উপরে উঠা যায়, বায়ুস্তরের গভীরতা তত কমে যায়, ফলে বায়ুর চাপও কমে যায়। ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে সাধারণত ২৭৪ মিটার উচ্চতায় ২.৫ সেন্টিমিটার হিসাবে বায়ুর চাপ কমতে থাকে। ভূপৃষ্ঠের সব জায়গায় কিন্তু আবার বায়ুর চাপ সমান থাকে না। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়ে বায়ুচাপের যে বিভিন্নতা দেখা দেয়, এই যে বায়ুচাপ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়, কোথাও বেশি কোথাও কম, এটা নির্ভর করে কিসের উপরে? এটা নির্ভর করে কিন্তু বায়ুর উষ্ণতার উপরে। যে বায়ু যদি উত্তপ্ত হয় তার ঘনত্ব কমে যাবে, আর উত্তপ্ত বায়ু যখন ঘনত্ব কমে যাবে তখন সেটা হালকা হয়ে যাবে এবং উপরের দিকে উঠে যাবে, বলে বায়ুর চাপ কমে যায়। আর উপরের দিকের বায়ু শীতল হলে তার ঘনত্ব বেড়ে যেয়ে নিচের দিকে নামতে থাকে এবং বায়ুচাপ বেড়ে যায়, তখন এই বায়ুটা উচ্চচাপ বায়ু বলা হয়ে থাকে। আমরা যে বিভিন্ন তোমরা একটা স্ক্রিনে একটা চিত্র দেখতে পাচ্ছ, যে লাল রেখাগুলো সেগুলো হচ্ছে যে নিম্নচাপ দেখানো হচ্ছে, যে এই জায়গায় বায়ুটা উত্তপ্ত, উত্তপ্ত হলে বায়ু হালকা হবে, হালকা হলে বায়ু উপরের দিকে উঠে যাবে। আর ওই জায়গাটা ব্লাঙ্ক, কখনোই বায়ুমণ্ডল ব্লাঙ্ক থাকবে না। তখন কি করবে, আশেপাশের থেকে যে শীতল বায়ুটা, সে শীতল বায়ুটা, ঠান্ডা শীতল ভারী বায়ু, সেটা উপর থেকে নিচের দিকে আস্তে আস্তে নেমে ওই শূন্যস্থানটা পূরণ করবে। এটাই হচ্ছে বায়ুর ধর্ম। আর যে বায়ুর চাপ বেশি, আগে বলেছি, যে বায়ুর চাপ বেশি অর্থাৎ ঠান্ডা বায়ু, সেই বায়ুটা হচ্ছে উচ্চচাপ, হাই প্রেশার যেটাকে বলা হয়। আর যে বায়ুর চাপ কম তাকে বলা হয় নিম্নচাপ বায়ু। আর বায়ু মাপার যে যন্ত্র, বায়ুর চাপ মাপার যে যন্ত্র, সেটাকে বলা হয় যে ব্যারোমিটার। তোমরা স্ক্রিনে একটা যন্ত্র দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ব্যারোমিটার, যেটা দিয়ে বায়ুর চাপ নির্ণয় করা হয়ে থাকে। আচ্ছা, এখন দেখি বায়ু প্রবাহ। আমি কিন্তু বায়ুর চাপের মধ্যে বলে দিয়েছি বায়ুটা কেন প্রবাহিত হচ্ছে। সাধারণত যে বলেছি যে উষ্ণতার কারণে, উষ্ণতার তারতম্যের কারণে বায়ু চাপের সৃষ্টি হয় এবং এর ফলে বায়ু প্রবাহের সৃষ্টি হয়। যেহেতু যে বলেছি বায়ু যখন উষ্ণ হয়, চাপ কমে যায়, তখন বায়ু উপরের দিকে উঠে যায়, আর ওই জায়গার শূন্যস্থানটা পূরণ করার জন্য আশেপাশ থেকে যে শীতল বায়ুটা আছে বা উচ্চচাপ বিশিষ্ট বায়ু আছে, সেটা নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় বা ওই শূন্যস্থানের দিকে প্রবাহিত হয়। এভাবে একটা বায়ু কিন্তু সর্বদা এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হচ্ছে। আর ভূপৃষ্ঠের সমান্তরালে, মানে অর্থাৎ আনুভূমিকভাবেই সাধারণত বায়ু প্রবাহিত হয়, আর এটাকে বলা হয় নর্মালি বায়ু প্রবাহ বা উইন্ড মুভমেন্ট। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বায়ু উপরে এবং নিচে, মানে নিচ থেকে উপরের দিকে আবার উলম্বভাবে যেটা হয় ছুটতে থাকে, সেটাকে বলা হয় যে উইন্ড টার্বুলেন্স। তো এগুলো হচ্ছে বায়ু প্রবাহ নিয়ে। আর সাধারণত বায়ু প্রবাহ উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে প্রবাহিত হয়, মানে বাম দিকে বেঁকে নিম্ন অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। বায়ু কি হয়, উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। আবার সমুদ্র হতে জলীয় বাষ্পপূর্ণ কোনো বায়ু যখন কোনো অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়, তখন কি হয়, সেই অঞ্চলে বায়ু ঘনীভূত হয়ে বৃষ্টিপাত হয়। জলীয় বাষ্প প্রবাহিত হওয়ার সময় আবার যদি কোনো উঁচু স্থানে বাধাপ্রাপ্ত হয়, তখন কি হয়, সেই স্থানটাতে বা সেই পাহাড় বা পর্বতের পাদদেশে কি হয়, বৃষ্টিপাত ঘটায়। সেটা কি হতে হবে, জলীয় বাষ্পপূর্ণ বায়ু হতে হবে। কিন্তু স্থলভাগ থেকে যে বায়ুটা প্রবাহিত হবে, সেই বায়ুতে কিন্তু জলীয় বাষ্প থাকে না, যার কারণে ওই বায়ুটা তোমার বাধাপ্রাপ্ত হোক আর যাই হোক, ওখানে নর্মালি বৃষ্টিপাত হবে না, কারণ ওই বায়ুতে জলীয় বাষ্প থাকে না। এবার আসি আরেকটা উপাদান, বায়ুর আর্দ্রতা। বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিকে মানে বায়ুর আর্দ্রতা বলা হয়। আর্দ্র বায়ুতে শতকরা প্রায় 2 থেকে 5 ভাগ জলীয় বাষ্প থাকতে পারে। বায়ুর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাকেই
কি বলা হয় বায়ুর আর্দ্রতা। বায়ুর তাপমাত্রা বাড়ার সাথে সাথে কিন্তু বায়ুতে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা আস্তে আস্তে বাড়তে থাকে, অর্থাৎ বায়ুতে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাই হচ্ছে আর্দ্রতা। আর যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি তাকে আর্দ্র বায়ু বলে, এবং বায়ুতে জলীয় বাষ্প যদি কম থাকে সেটাকে কি বলে, শুষ্ক বায়ু, ড্রাই উইন্ড। আচ্ছা, আর্দ্র বায়ু প্রবাহের ফলে কি হয়, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে, এবং কি বৃষ্টি হলে কি হবে, সেই জায়গাটার উত্তাপ বাড়তে পারবে না। পক্ষান্তরে শুষ্ক বায়ু যেটা, সেখানে প্রবাহিত হলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে না, বৃষ্টিহীন মরু অঞ্চলে বেশি উত্তাপ অনুভূত হয়। বায়ুর আর্দ্রতার উপর বৃষ্টিপাত, উষ্ণতার নিয়ন্ত্রণ, বায়ু প্রবাহের আলোড়ন সৃষ্টি, বিভিন্ন বিষয়গুলো নির্ভর করে। আর আর্দ্রতা হচ্ছে কয় রকমের, দুই ধরনের, এটা আমাদের এখন মনে রাখলে হবে, আমরা পরবর্তীতে আর্দ্রতার ক্লাসে আমরা ডিটেলস বলবো। তো আর্দ্রতা হচ্ছে দুই ধরনের, চরম আর্দ্রতা আর আপেক্ষিক আর্দ্রতা, অ্যাবসোলিউট হিউমিডিটি আর হচ্ছে রিলেটিভ হিউমিডিটি। এটা আমরা পরবর্তীতে ডিটেলস পড়ব। এরপরে আসি মেঘ এবং মেঘাচ্ছন্নতা, এটা আরেকটা উপাদান। যেমন সাধারণত বায়ু উপরের দিকে ওঠার ফলে কি হয়, শুষ্ক রুদ্ধতাপ হ্রাস, যেটাকে ল্যাপস রেট বলা হয়, শীতল হয়ে কি হয়, ঘনীভবন মানে ঘনীভবনের সৃষ্টি করে। আর সম্পৃক্ত বায়ু ঘনীভবন হয়ে উপরে উঠে নানা প্রকার মেঘের সৃষ্টি করে। ফলে এইসব মেঘ থেকে পৃথিবীর পৃষ্ঠে কি হয়, বৃষ্টিপাত হয়ে থাকে এবং বৃষ্টিপাতের প্রত্যক্ষ ভূমিকা পালন করে থাকে। মেঘাচ্ছন্নতাও কিন্তু কোনো অঞ্চলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। তোমরা যখন দেখবা যেদিন আকাশ খুব মেঘ থাকে গ্রীষ্মকালে বা গরমের সময়গুলোতে, তখন কিন্তু গরমটা বেশি অনুভূত হয়, কারণ এই যে তাপটা ভূপৃষ্ঠের, সূর্যরশ্মির যে তাপটা ভূপৃষ্ঠে আসে, সেটা কিন্তু প্রতিফলিত হয়ে ফেরত যেতে পারে না, তখন আবার মানে মেঘে প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে চলে আসে, তখন হয় কি, আবার সেই উষ্ণতা পৃথিবীর মধ্যে চলতে থাকে, যার কারণে মেঘাচ্ছন্ন আকাশের চাইতে নির্মল আকাশ যখন থাকে তখন কিন্তু উত্তাপের পরিমাণ কম থাকে। তো এইটাও কিন্তু উষ্ণতা নিয়ন্ত্রণের ক্ষেত্রে বেশি ভূমিকা পালন করে। আরেকটা আছে বাড়িপাত, প্রিসিপিটেশন, যেটাকে আমরা মানে শুধু বৃষ্টিপাত বললে হবে না, বাড়িপাতের মধ্যে বিভিন্ন বিষয় আসে, যেমন তুষার, কুয়াশা, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে শিলাবৃষ্টি, বৃষ্টিপাত, এগুলোই হচ্ছে সবগুলো মিলেই হচ্ছে বাড়িপাত। বায়ুস্থ জলীয় বাষ্প বিভিন্ন অনুকূল অবস্থায় ঘনীভূত হয়ে তরল বা কঠিন আকারে যখন ভূপৃষ্ঠে পতিত হয়, তখন তাকে কি বলে, বাড়িপাত বলা হয়। জলীয় বাষ্প শীতল বায়ুর সংস্পর্শে এসে শিশিরাঙ্কে পৌঁছালে বায়ুমণ্ডলের ধূলিকণায় পরিণত হয়। তারপর ওই জলকণা যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূপৃষ্ঠে পতিত হয়, তখন তাকে বাড়িপাত বা অধঃক্ষেপণ বলা হয়ে থাকে। আমরা আগেই বলেছি, বৃষ্টিপাত, শিলা বৃষ্টি, তারপরে তুষার, কুয়াশা, তুষারপাত, শিশির, তুহিন, এগুলো সব কিছুই হচ্ছে বাড়িপাত। শিশিরটা কি, রাতে যখন তাপ বিকিরণ করে ভূপৃষ্ঠ শীতল হলে এই যে তার সংস্পর্শে এসে উপরের বায়ু কি হয়, শীতল হয়, ফলে শীতল বায়ু বেশি জলীয় বাষ্প ধারণ করে রাখতে পারে না, তখন অতিরিক্ত বাষ্প ঘনীভূত হয়ে গাছের বিভিন্ন পাতার মাথার উপরে বিন্দু বিন্দু করে দেখা যায়। সকালবেলা তোমরা যখন যদি বের হও, ঘাসের উপরে যে ছোট ছোট মানে পানির বিন্দুগুলো দেখো, এগুলোই হচ্ছে শিশির। কুয়াশা হচ্ছে কখনো কখনো জলীয় বাষ্প ঠান্ডায় ঘনীভূত হয়ে ভূপৃষ্ঠের নিকটবর্তী বায়ুস্তরে ভাসমান ধূলিকণার আশ্রয়ে ধোঁয়ার আকারে ভাসতে থাকে। এরূপ ধোঁয়ার আকারে ভাসমান জলীয় বাষ্পকে কুজ্ঝটিকা বলা হয়ে থাকে। আর এগুলো মানে পৃথিবীর পৃষ্ঠে সাধারণত ভেসে থাকে বলে একে কুয়াশা বলে। আর তুষারপাতটা কি, শীতপ্রধান দেশে প্রবল শীতের দরুন শিশির বিন্দু জমাট বেঁধে যে কঠিন হয়, এবং এই জমাট বাঁধা শিশির বিন্দুগুলোকে সাধারণত তুষার বলা হয়ে থাকে। এখন আসি আমরা আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে পার্থক্য কি। আমরা আগেই বলেছি মূলত এটা সময়ের পার্থক্য, তারপরে আমরা একটু ডিফারেন্ট করে দেখি যে কী কী পার্থক্য আছে। প্রথমে আসে যে কোনো নির্দিষ্ট স্থানের মানে বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, বৃষ্টিপাত, মেঘাচ্ছন্নতা, এইসবের তাৎক্ষণিক পরিমাণ দ্বারা ওই স্থানের আবহাওয়ার অবস্থা প্রকাশ করা হয়। যেমন আজ সকাল 6টায় বায়ুর তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, আকাশ মেঘমুক্ত ছিল এবং বাতাসের আর্দ্রতা ছিল 66%। এটা একে বলা হচ্ছে আবহাওয়া। আর জলবায়ু হচ্ছে কোনো নির্দিষ্ট স্থানের দীর্ঘমেয়াদী আবহাওয়ার অবস্থা পর্যালোচনা করে ওই স্থানের জলবায়ু সম্পর্কে ধারণা করা হয়। যেমন
বাংলাদেশের 6 মাস যে দিক থেকে বায়ু প্রবাহিত হয়, বাকি 6 মাস অন্য দিক থেকে বায়ু প্রবাহিত হয়। সুতরাং জলবায়ু ধরনটা হচ্ছে মৌসুমী। আরেকটা যদি পার্থক্য দেখি সেটা হচ্ছে আবহাওয়া পরিবর্তনশীল, সপ্তাহে এমনকি দিনে এমনকি প্রতি ঘন্টায়ও পরিবর্তিত হতে পারে। আর জলবায়ু সাধারণত সহজে পরিবর্তন হয় না, এটার জন্য প্রয়োজন দীর্ঘ সময়ের। আবহাওয়ার যে কোনো একটা উপাদান পরিবর্তনে আবহাওয়ার পরিবর্তন হয়, কিন্তু জলবায়ু নির্ধারকে যে কোনো একটা পরিবর্তনের কারণে সেটা তাৎক্ষণিকভাবে পরিবর্তন বোঝা যায় না, তবে দীর্ঘমেয়াদীতে সেটা পরিবর্তন হয়। আবহাওয়ার উপাদানগুলো পরিমাপের জন্য বিভিন্ন প্রকার যন্ত্রপাতি ব্যবহার করা হয়, কিন্তু জলবায়ু নির্ধারণের জন্য কোনো প্রকার যন্ত্রপাতি ব্যবহার করা হয় না। আবহাওয়ার পরিবর্তন ইন্দ্রিয়যোগ্য, অর্থাৎ মানুষ তার পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে সেটা অনুভব করতে পারে। আর জলবায়ুর পরিবর্তন জ্ঞানলব্ধ, অর্থাৎ জলবায়ু পরিবর্তন মানুষ ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভব করতে পারে না। আবহাওয়া একটা স্থানের সাথে সম্পর্কিত, অর্থাৎ পারিসরিক বিস্তৃতি কম, মানচিত্রে বিভিন্ন প্রতীক এবং রেখাচিত্রের মাধ্যমে সেটার অবস্থা প্রদর্শন করা হয়। আর জলবায়ু বৃহৎ অঞ্চলের সাথে সম্পর্কিত এবং মানচিত্রের অঞ্চলগুলোকে পৃথকভাবে প্রদর্শন করা হয়। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে একাধিক ধরনের আবহাওয়ার অবস্থা বিরাজ করতে পারে। এখন হয়তো মিরপুরে বৃষ্টি হচ্ছে, এখনকার সিজনে বলছি না, বর্ষাকালে তখন দেখা যাবে যে নিউ মার্কেটে হয়তো বৃষ্টি হচ্ছে না। এই যে পরিবর্তনের কথা, মানে এই ধরনের অবস্থার কথাটাই বলা হয়েছে। আর একটা জলবায়ু অঞ্চলে একই সময়ে একাধিক বৈশিষ্ট্যের আবহাওয়া থাকতে পারে। আর আবহাওয়ার ক্ষেত্রে হচ্ছে আবহাওয়ার চরম যে ঘটনাবলী, ঘূর্ণিঝড়, টর্নেডো জনজীবনকে খুব সহজে বিপর্যস্ত করে তুলতে পারে। আর জলবায়ুর ক্ষেত্রে যেটা হচ্ছে চরম জলবায়ু, মরু জলবায়ু, মেরু জলবায়ু, এইসব অঞ্চলে সাধারণত মানুষের বসবাস খুবই কম। আর নাতিশীতোষ্ণ অঞ্চলগুলোতে নর্মালি মানুষজনের বসবাস বেশি। বিগত কয়েকদিনের আবহাওয়ার চার্টগুলো পর্যালোচনা করে পরবর্তী 24 ঘন্টার বা কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস প্রদান করা হয়। আর জলবায়ুর জন্য সাধারণত কোনো পূর্বাভাস প্রদান করা হয় না। যাই হোক, এগুলোই ছিল পার্থক্য, এবং এই আবহাওয়া এবং জলবায়ু মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপরে ভীষণভাবে প্রভাব বিস্তার করে। তো আমি তোমাদেরকে এখানে পার্থক্যটা এভাবে দেখিয়েছি। তোমরা চাইলে পার্থক্যগুলো এভাবে লিখতে পারো, মানে অথবা নিজের মতো করে গুছিয়ে সুন্দর করে লিখতে পারো, পার্থক্য আসতে পারে। তো আজকে আমরা মোটামুটি যেটা জেনেছি যে আবহাওয়া এবং জলবায়ু কাকে বলে, এর উপাদানগুলো কি কি, এবং এই যে আবহাওয়া এবং জলবায়ু এই দুটার মধ্যে আসলে বেসিক কী পার্থক্যগুলো আছে, এগুলো সম্পর্কে আমরা জেনেছি। তবে আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট দিন নতুন একটা কোনো টপিক নিয়ে আসবো। তো তোমরা সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম।